আচ্ছা। তো তাহলে এখানে তোমার হচ্ছে যে আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, নাকি রেকর্ডিং করছি কিনা আবার একটু ডাবল চেক করে নিই, ঠিক রেকর্ডিং এর জন্য। হ্যাঁ, আচ্ছা। তাহলে এখানে আমরা দেখছিলাম যে এই ধরনের মিউটেশন হলে কি হয়। এখানে যেটা হচ্ছে সেটা হলো যে কোনো একটা নিউক্লিওটাইড অ্যাড হয়ে যাচ্ছে বাইরে থেকে। বাইরে থেকে অ্যাড হয়ে গেলে সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে এমআরএনএ। এমআরএনএ সিকোয়েন্স চেঞ্জ হলে আমরা জানি যে জেনেটিক কোডও চেঞ্জ হয়ে যাবে, যার কারণে প্রোটিনের স্ট্রাকচারটাও চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে গেলে প্রোটিনটা আইদার একেবারেই কাজ করা বন্ধ করে দেয়, যদি ওর অ্যাক্টিভ সাইট, যেটা প্রোটিনের একটা অ্যাক্টিভ সাইট থাকে। তোমরা সবাই কি এনজাইমের স্ট্রাকচারের সাথে ফ্যামিলিয়ার? তোমরা সবাই জানো যে প্রতিটা এনজাইমের একটা অ্যাক্টিভ সাইট থাকে। এখানে আমি অ্যাক্টিভ সাইটটা লিখে দেই। অ্যাক্টিভ সাইট অফ এনজাইম। যদি তোমার অ্যাক্টিভ সাইটে প্রোটিনটা চেঞ্জ হয়ে যায়, তখন দেখা যায় যে ওই প্রোটিনটা ওর সাবস্ট্রেটের সাথে বাইন্ড করতে পারে না। আর যদি ওর অ্যাক্টিভ সাইটে কোনো এফেক্ট না হয়, তখন দেখা যায় যে প্রোটিনটা ঠিক মতন সাবস্ট্রেটের সাথে কাজ করতে পারে, যদি ও এনজাইম হয় আর ঠিক মতন কাজ করতে পারে, কোনো সমস্যা হয় না। এটা তোমাদেরকে বেশ কয়েকবার আমি বলেছি ক্লাসে। আর এরপরে আমরা এগুলোও দেখেছিলাম যে কিছু মিউটেশন আমরা ইনডিউস করতে পারি। অরিজিনালি একেবারে লেকচারের শুরুতে আমরা যে মিউটেশনগুলো দেখেছিলাম সেগুলো হচ্ছে যে হাইড্রোজেনের মুভমেন্টের কারণে টটোমেরিক শিফট হয়। তখন একটা নিউক্লিওটাইড অন্য একটা নিউক্লিওটাইডের সাথে বাইন্ড করে, মানে ওর যার সাথে বাইন্ড করার কথা তার সাথে না করে আরেকজনের সাথে করে, যার কারণে আরেকজনের সাথে বাইন্ড করার জন্য মিউটেশন হয়ে যায়। এটা আমরা দেখেছিলাম। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে কিছু কেমিক্যাল আছে যারা মিউটেশন করাতে পারে, তো তাদের প্রেজেন্সে ডিএনএর মধ্যে মিউটেশন হয়। যেমন একটা এক্সাম্পল হচ্ছে 5 ব্রোমো ইউরাসিল। আমরা লাস্ট ক্লাসে এটাও দেখেছিলাম যে এটা নর্মালি 5 ব্রোমো ইউরাসিল এটা অ্যাডেনিনের সাথেও বাইন্ড করতে পারে যদি এটা কিটো ফর্মে থাকে। আবার যদি এইটা এর ইনল ফর্মে চলে যায়, তখন আবার এটা গুয়ানিনের সাথেও বাইন্ড করতে পারে। তার মানে কিটো ফর্ম যেটা ওর মোর স্টেবল ফর্ম, সেটা অ্যাডেনিনের সাথে। আর মোর আনস্টেবল ফর্ম যেটা ইনল ফর্ম, সেটাতে ও গুয়ানিনের সাথে বন্ডিং করতে পারে। এবং এখানে আমরা নোট করব যে অ্যাডেনিন আর গুয়ানিন দুটাই হচ্ছে পিউরিন। সো একটা নিউক্লিওটাইড যদি অরিজিনালি একটা পিউরিনের সাথে বাইন্ড করে, ওর মধ্যে কোনো চেঞ্জ আসলে সে অন্য আরেকটা পিউরিনের সাথে বাইন্ড করবে। ইউজুয়ালি একজন পিউরিন বাইন্ডিং নিউক্লিওটাইড একটা পাইরিমিডিনের সাথে বাইন্ড করবে না। এরপর আমরা দেখেছিলাম যে 5 ব্রোমো ইউরাসিলের কারণে কি কি এফেক্ট হতে পারে, এবং তোমাদের ক্লাসে তোমরা একজন আমাকে জিজ্ঞাসা করেছিলা যে 5 ব্রোমো ইউরাসিল তো নিজেই একটা ঝামেলা পাকাচ্ছে, সে তো নিজেই ডিএনএ এর একটা অরিজিনাল নিউক্লিওটাইড না। তো যদি ওর ডিএনএ নিউক্লিওটাইড না হয়, তাহলে ওর নিজের ইন্ট্রোডাকশনটাই তো একটা মানে প্রবলেমেটিক একটা ইস্যু। তো তাহলে ওর আবার আমরা টোটোমারিক শিফট বলছি কেন? তো এটা খুবই একটা ভালো গুড একটা কোয়েশ্চেন ছিল। এবং এটার অ্যান্সার হলো যে ও দুইটাই করতে পারে। মানে ও ঢুকতেও পারে, এবং ও ঢুকে আবার টোটোমারিক শিফট হয়ে ও আবার একটা ঝামেলাও পাকাতে পারে। যেমন এখানে আমরা ডায়াগ্রামে দেখছিলাম যে দুইটা অপশন এখানে দেওয়া। একটা হচ্ছে আইদার 5 ব্রোমো ইউরাসিলের ইনকর্পোরেশন হবে, অর ও রেপ্লিকেশন একবার হয়ে যাওয়ার পরে ইনকর্পোরেশন হবে। তার মানে হচ্ছে যে ওর যে এফেক্টটা সেটা আইদার ও ইনকর্পোরেট করে একটা এফেক্ট করবে, অর ও রেপ্লিকেশনের পরে ও ইনকর্পোরেট হবে হয়ে একটা ঝামেলা পাকাবে। তাহলে ব্যাপারটা কেমন? যেমন ইনকর্পোরেশনের বেলায় আমরা দেখছি যে অরিজিনাল ডিএনএ সিকোয়েন্সের মধ্যে জিসি ছিল, এই দুটো স্ট্র্যান্ড সেপারেট হলো রেপ্লিকেশনের জন্য। জি এর অপোজিটে 5 ব্রোমো ইউরাসিল এসে বসলো। এটা হচ্ছে যে ওর ইনল ফর্ম। আমরা জানি যে ইনল ফর্মে ও গুয়ানিনের সাথে বাইন্ড করে। এরপরে যখন এই 5 ব্রোমো ইউরাসিল কন্টেনিং ডিএনএটা আবার স্ট্র্যান্ড সেপারেশন হলো, তখন 5 ব্রোমো ইউরাসিলটা আবার ওর কিটো ফর্মে চলে গিয়ে অ্যাডেনিনের সাথে বাইন্ড করলো। এখন এখানে তো অরিজিনাল পিকচারে আমরা দেখেছি যে এটা জি আর সি শুধু থাকবে, এখানে কোনো অ্যাডেনিনের ব্যাপার স্যাপার থাকবে না। কিন্তু 5 ব্রোমো ইউরাসিলের অটোমেটিক শিফট হওয়ার কারণে এখানে একটা অ্যাডেনিন চলে আসছে, যার কারণে অ্যাডেনিনের অপোজিটে নেক্সট রেপ্লিকেশনে থায়ামিন এসে বসছে। তো এই অ্যাডেনিন থায়ামিনের কোনো ইনকর্পোরেশন এখানে হওয়ারই কথা ছিল না, কিন্তু যেহেতু জি সির জায়গায় এটি চলে আসছে, তার মানে ডেফিনেটলি এখানে একটা মিউটেশন হচ্ছে। যা হওয়ার কথা ছিল জি সি, সে হয়ে যাচ্ছে এটি। তার মানে এখানে তোমার একটা মিউটেশন হলো। এটা হচ্ছে যে ও জাস্ট ইনকর্পোরেট হয়ে আহ, এই ঘটনাটা ঘটালো। আর আরেকটা যেটা তোমার হতে পারে যে অরিজিনালি যদি এটি থাকে জিসি না হয়, তাহলে এখানে রেপ্লিকেশন হলো। রেপ্লিকেশন হওয়ার পরে অ্যাডেনিনের অপোজিটে ও এসে বসলো, তোমার এই ইয়েটা
ফাইব্রোমিউরাসিলের কিটো ফর্মটা। এখন আগে যেটা তোমার হচ্ছিল সেটা হচ্ছে যে তোমার এখানে গুয়ানিন ছিল, গুয়ানিনের সাথে যেহেতু ইনল ফর্মটা বাইন্ড করতে পারে, তো ইনল ফর্মটাই ঢুকছিল। একইভাবে এখানেও যেহেতু এখানে অ্যাডেনিন আছে, সেজন্য এটার অপোজিটে এসে তোমার ফাইব্রোমিউরাসিলের কিটো ফর্মটা ইনকর্পোরেট হচ্ছে। ইনকর্পোরেট হওয়ার পরে যখন এখানে স্ট্র্যান্ড সেপারেশন হচ্ছে, তখন ফাইব্রোমিউরাসিলটা আবার ওর ইনল ফর্মে চলে যাচ্ছে, ইনল ফর্মে গিয়ে ও আবার গুয়ানিনের সাথে বাইন্ড করছে। তো বাইন্ড করার পরে যখন এই স্ট্র্যান্ডটা সেপারেশন হচ্ছে, তখন গুয়ানিন সাইটোসিনের সাথে বন্ডিং করছে, আর ফাইব্রোমিউরাসিল আবার ওর কিটো ফর্মে ফেরত গিয়ে অ্যাডেনিনের সাথে বাইন্ড হচ্ছে। তাহলে এখানে একটা যে গুয়ানিন সাইটোসিন বেস পেয়ার চলে আসলো, সেটা অরিজিনালি অ্যাডেনিন থাইমিন বেস পেয়ার হওয়ার কথা ছিল। এটার কারণে এখানে আমরা বলছি যে একটা মিউটেশন হচ্ছে। তো এই যে তোমার এফেক্টটা হতে পারে, আইদার ও যে গুয়ানিন সাইটোসিনও চেঞ্জ করে অ্যাডেনিন থাইমিন করতে পারে, আবার অ্যাডেনিন থাইমিনকেও চেঞ্জ করে যে গুয়ানিন সাইটোসিন করতে পারে। দুইটা অ্যাবিলিটি ওর আছে। তো যখন আমি এই স্লাইড থেকে কোয়েশ্চেন দিব, কোয়েশ্চেন অনেক টাইপের হতে পারে। যেমন একটা হতে পারে যে ফাইব্রোমিউরাসিলের কি এফেক্ট হয় সেটা লেখো, ডিএনএ মিউটেশনের ওপরে এর কি এফেক্ট, একদম ডাইরেক্ট স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন যে ফাইব্রোমিউরাসিলের কি এফেক্ট হয়। এটা হচ্ছে যে ওর ডাইরেক্ট এফেক্ট আর ডাইরেক্ট কোয়েশ্চেনটা যেটা। আরেকটা হতে পারে যে শো হাউ ফাইব্রোমিউরাসিল ক্যান কজ জিসি টু এটি ট্রানজিশন অ্যাজ ওয়েল অ্যাজ এটি টু জিসি ট্রানজিশন। এখন তুমি যদি এটি জিসি আর জিসি এটি ট্রানজিশন যেহেতু দুইটাকে যদি একটা লাইনে দেখাতে চাও, তাহলে দেখো যে এই স্লাইডের একদম নিচে দেখানো আছে টোটাল এফেক্ট যেটা, এটা হচ্ছে এটি টু জিসি। এটা এটি টু জিসির দিকেও অ্যারো হতে পারে, আবার জিসি থেকে এটির দিকেও অ্যারো হতে পারে। তার মানে ফাইব্রোমিউরাসিল এটি টু জিসি ট্রানজিশনও করতে পারে, আবার জিসি টু এটি ট্রানজিশনও করতে পারে। তো কোয়েশ্চেনটা তোমাদের ওইভাবেও হতে পারে যে শো হাউ ফাইব্রোমিউরাসিল ক্যান কজ ট্রানজিশন ইন বোথ ডাইরেকশনস এটি টু জিসি। এখানে স্লাইডে লাল লাইন দিয়ে যেভাবে দেখানো আছে, একটাই অ্যারো, দুই দিকে অ্যারো হেড। এভাবেও থাকতে পারে কোয়েশ্চেনে, আবার ভাষাতেও লেখা থাকতে পারে যে শো হাউ ফাইব্রোমিউরাসিল ক্যান কজ ট্রানজিশন অর ক্যান ইনডিউস ট্রানজিশন ইন বোথ ডাইরেকশনস। তখন তোমাদেরকে অবশ্যই এই ডায়াগ্রামটা দিয়ে শো করতে হবে। শুধু ডায়াগ্রাম দেখিয়ে দিলে হবে না, তোমাদেরকে এক্সপ্লেনও করতে হবে যে এখানে কি ঘটনা ঘটছে। যেমন তোমাদেরকে লিখতে হবে যে fibromyuracil becomes incorporated in enol form opposite to guanine in the next round of replication. When the DNA strands separate, 5-bromouracil undergoes a tautomeric shift. 5-bromouracil undergoes tautomeric shift and binds to adenine in its keto form. Okay. তারপরে লিখবা যে because of this insertion of adenine, thiamine is incorporated opposite adenine, thus causing GC to AT ট্রানজিশন। আমি যেভাবে বললাম একদম এক্স্যাক্টলি এভাবেই যে লিখতে হবে এমন কোনো কথা নাই। তোমরা চাইলে তোমাদের মতন যেভাবে ইচ্ছা ইজি ভাবে সিম্পল ভাবে এক্সপ্লেন করতে পারো, কিন্তু এক্সপ্লেনেশনটা যেন ক্লিয়ার থাকে এটা একটু খেয়াল রাখতে হবে। তো এখান থেকে তার মানে তোমার কোয়েশ্চেন হতে পারে দুই তিন রকমের। একটা হচ্ছে যে নেম আ কেমিক্যাল তোমার নিউক্লিওটাইড অ্যানালগ হুইচ ক্যান কজ মিউটেশন, এটা একটা কোয়েশ্চেন হতে পারে। তো তোমরা জানো যে ফাইব্রোমিউরাসিল এটা থাইমিন অ্যানালগ, সো তখন তোমরা নেম করবা যে ফাইব্রোমিউরাসিল ইজ আ থাইমিন অ্যানালগ দ্যাট ক্যান কজ মিউটেশন। তারপরে হতে পারে যে শো হাউ ফাইব্রোমিউরাসিল ক্যান কজ মিউটেশন, তো সেখানেও তোমরা এই ডায়াগ্রাম দিয়ে এক্সপ্লেন করবা। আবার এরকম এক্সাম্পল কোয়েশ্চেন হতে পারে যে নেম আ নিউক্লিওটাইড অ্যানালগ which can cause transition in both directions, তখনও তোমার ফাইব্রোমিউরাসিলের কথা লিখতে হবে। আবার কোয়েশ্চেন হতে পারে যে শো হাউ ফাইব্রোমিউরাসিল ক্যান কজ ট্রানজিশন ইন বোথ ডাইরেকশনস, সেখানেও তোমাদের এই স্লাইডটার উপরেই লিখতে হবে। কোয়েশ্চেন যেভাবে আসুক না কেন, ট্রানজিশন ইন বোথ ডাইরেকশনস মানেই হচ্ছে গিয়ে তোমার ফাইব্রোমিউরাসিলের কথা আমাদের লিখতে হবে। আচ্ছা, এরপরে যে এজেন্টটা সেটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড। নাইট্রাস অ্যাসিডের ফর্মুলা তোমরা অলরেডি জানো, HNO2, আর নাইট্রিক অ্যাসিড হচ্ছে HNO3। তাহলে নাইট্রাস অ্যাসিড HNO2 এটাও একটা মিউটেজেন হিসেবে কাজ করতে পারে। ওকে, এখানে দেখো নাইট্রাস অ্যাসিড যেটা, এটা একটা পোটেন্ট মিউটেজেন। পোটেন্ট মিউটেজেন মানে এটা একটা স্ট্রং পোটেনশিয়াল আছে মিউটেশন করার।
that acts on either replicating or non-replicating DNA. 5-bromouracil যেমন রেপ্লিকেটিং ডিএনএ এর মধ্যে ঢুকে শিফট হয়ে অন্য নিউক্লিওটাইডকে নিয়ে আসে, এটা রেপ্লিকেটিং ডিএনএ তেও মিউটেশন করতে পারে, আবার নন রেপ্লিকেটিং ডিএনএ তেও মিউটেশন করতে পারে। কিভাবে আমরা সেটা একটু পরে দেখছি। নাইট্রাস অ্যাসিড কজেস অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন। অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন মানে হচ্ছে যে ও একটা অক্সিজেনকে ইন্ট্রোডিউস করবে, এজন্য অক্সিডেটিভ। আর ডিঅ্যামিনেশন মানে একটা অ্যামাইন গ্রুপকে সে রিমুভ করবে। ডি মানে যে কোনো কিছু সরিয়ে ফেলা, যেমন ডিঅ্যাক্টিভেট, কোনো জিনিসকে তুমি অ্যাক্টিভেশন থেকে রিমুভ করে ফেললা, যেমন তুমি তোমার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করো, মানে ফেসবুক অ্যাকাউন্টটাকে তুমি বন্ধ করে দিলা ফর ফর দ্য টাইম বিং। এরকম তোমার ডিঅ্যাক্টিভেট ডিঅ্যামিনেশন মানে হচ্ছে অ্যামাইন গ্রুপ রিমুভ করা, আর অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন মানে হচ্ছে অ্যামাইন গ্রুপ রিমুভ করে সেখানে একটা অক্সিজেনকে নিয়ে আসা। এখন অ্যামাইন গ্রুপ কোন কোন নিউক্লিওটাইডের মধ্যে থাকে? একটা হচ্ছে অ্যাডেনিন, যার মধ্যে অ্যামাইন গ্রুপ থাকে, একটা গুয়ানিন, আর একটা হচ্ছে সাইটোসিন। সো এই তিনটা নিউক্লিওটাইডের মধ্যেই নাইট্রাস অ্যাসিড অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন করতে পারে। আর অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন করলে এরা নর্মালি যেসব নিউক্লিওটাইডের সাথে বাইন্ড করতো বা এই অন্য কোনো বেজের সাথে বাইন্ড করতো, সেই বেজের অপশনটা এদের চেঞ্জ হয়ে যায়, এবং চেঞ্জ হয়ে যাওয়া মানেই হচ্ছে মিউটেশন। This reaction converts the amino groups to keto groups and changes the hydrogen bonding potential of the modified base. যেই তুমি অ্যামাইনো গ্রুপকে রিপ্লেস করে ওখানে অক্সিজেন ঢুকালা, অক্সিজেন তো গিয়ে অ্যামাইনো গ্রুপও যেমন কার্বনের সাথে জোড়া লেগেছিল, অক্সিজেনও গিয়ে কার্বনের সাথেই জোড়া লাগবে। আর অক্সিজেন গিয়ে কার্বনের সাথে জোড়া লাগা মানেই হচ্ছে সি ডাবল বন্ড ও, মানে এটা একটা কিটো গ্রুপ। কিটো গ্রুপ নর্মালি তোমার নিউক্লিওটাইডের মধ্যে থাকে, যেমন থাইমিনে থাকে, ইউরাসিলে থাকে, কিন্তু অ্যাডিনিন বা গুয়ানিন এদের মধ্যে ইউজুয়ালি অ্যামাইনো গ্রুপই থাকে। তো তাদের অ্যামাইনো গ্রুপ সরিয়ে দিয়ে যদি এখন তুমি কিটো গ্রুপ ঢুকিয়ে দাও, তখন কি হবে যে এদের বাইন্ডিং প্যাটার্নটা, বন্ডিং প্যাটার্ন যেটা অন্য নাইট্রোজেনাস বেস সাথে, সেটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এখানে আমরা একটা এক্সাম্পল দেখছি। এক্সাম্পলটা হচ্ছে অ্যাডেনিনের এক্সাম্পল। বাঁদিকে আমরা অ্যাডেনিনের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি। এখানে দেখো যে উপরের দিকে একটা অ্যামাইনো গ্রুপ NH2 একদম ক্লিয়ার ভাবে শো করা। যদি আমরা এইটাকে নাইট্রাস অ্যাসিড দিয়ে ট্রিট করি, মানে নাইট্রাস অ্যাসিডের প্রেজেন্সে যেটা হবে সেটা হচ্ছে এই অ্যাডেনিনের অ্যামাইনো গ্রুপটা সরে যাবে, সরে গিয়ে এখানে একটা অক্সিজেন চলে আসছে। ডান সাইডে দেখো যে নিউক্লিওটাইডটা হচ্ছে অ্যাডেনিন উইদাউট আ অ্যামাইনো গ্রুপ, এ হচ্ছে গিয়ে হাইপোজ্যান্থিন। হাইপোজ্যান্থিনের যেহেতু অ্যামাইনো গ্রুপ নাই, আর ওর যেহেতু একটা কিটো গ্রুপ, এই জন্য ও তখন আর তোমার থাইমিনের সাথে বাইন্ড করবে না। অ্যাডেনিনের তো নর্মালি থাইমিনের সাথে বাইন্ড করার কথা, কিন্তু হাইপোজান্থিন হয়ে গেলে ও আর থাইমিনের সাথে বাইন্ড করতে পারবে না, কারণ থাইমিনেরও কিটো গ্রুপ থাকে, হাইপোজান্থিনেরও কিটো গ্রুপ। তো দুইটা কিটো গ্রুপ তো একজন আরেকজনের সাথে বাইন্ড করবে না। তোমার এমন একটা কিছু হতে হবে যেটার মধ্যে বন্ডিংটা হওয়া পসিবল। অক্সিজেনের সাথে অক্সিজেনের বন্ডিং এখানে হতে পারবে না, অক্সিজেনের সাথে হাইড্রোজেনের বন্ডিংটা হচ্ছে বেশি রেডিলি হবে। তো যার কারণে তোমার এখানে যার মধ্যে এই ধরনের হাইড্রোজেন গ্রুপ আছে সে এখানে এসে বাইন্ড করতে পারবে। আর হাইড্রোজেন গ্রুপ কন্টেইনিং, কিন্তু আবার দেখো হাইপোজ্যান্থিনের কিন্তু দুইটা রিং, অ্যাডেনিনের যেমন দুইটা রিং ছিল, হাইপোজ্যান্থিনেরও তেমনি দুইটা রিং। আর আমরা জানি, আমাদের ক্লাসে আমরা অনেকবার বলেছি যে যদি একটা স্ট্র্যান্ডে একটা দুই রিং কোনো নাইট্রোজেনাস বেস থাকে, তাহলে তার কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ডে আর দুই রিং নাইট্রোজেনাস বেস থাকতে পারবে না, তখন সেই স্ট্র্যান্ডে একটা ওয়ান রিং কোনো নাইট্রোজেনাস বেস হতে হবে। তা না হলে এখানে এই যে তোমার এরিয়াটা তুমি দিচ্ছ, বাইন্ডিং এর জন্য স্পেসটা তুমি দিচ্ছ, সেই স্পেসটা ডিএনএ কে স্টেবল রাখতে পারবে না। দুইটা ডাবল রিং হয়ে গেলেও আনস্টেবল হয়ে যাবে, দুইটা সিঙ্গেল রিং হয়ে গেলেও আনস্টেবল হয়ে যাবে। সেই জন্য তোমার এখানে যেহেতু হাইপোজান্থিনের মধ্যে দুইটা রিং স্ট্রাকচার, এইটার সাথে বাইন্ড করবে যে কোনো একটা রিং স্ট্রাকচার যার মধ্যে অ্যামাইনো গ্রুপ আছে। আর অ্যামাইনো গ্রুপ কন্টেইনিং নাইট্রোজেনাস বেস হচ্ছে আইদার গুয়ানিন অর অ্যাডেনিন, যারা দুজনেই ডাবল রিং, তো তারা এখানে আসতে পারছে না। তাহলে আমাদের আর একটা অপশনই বাকি থাকছে, সেটা হচ্ছে সাইটোসিন। তাহলে হাইপোজ্যান্থিনের সাথে একমাত্র সাইটোসিনই বাইন্ড করতে পারবে, কারণ সাইটোসিনেরই একটা রিং, সাইটোসিনেরই অ্যামাইনো গ্রুপ থাকে। এখানে থাইমিনও ঢুকতে পারবে না, কারণ ওরও কিটো গ্রুপ। ইউরাসিলও ঢুকতে পারবে না, কারণ ওরও কিটো গ্রুপ। তো কাজে এখানে তোমার সাইটোসিন ছাড়া ইনফ্যাক্ট কোনো চয়েস নাই। এখন এখানে যে কোয়েশ্চেনটা হবে, সেই কোয়েশ্চেনটার মধ্যে আমি যেটা দিব সেটা হলো যে আমি অ্যাডেনিনের স্ট্রাকচারটা দিয়ে দিব। তোমাদের নাইট্রাস অ্যাসিডের এখানে আমি কোনো লেখা দিতেও পারি, নাও দিতে পারি, কিন্তু কোয়েশ্চেনটা হবে যে অ্যাডেনিনের ওপরে নাইট্রাস অ্যাসিডের কি এফেক্ট হয় সেটা এই ডায়াগ্রামে শো করো।
এটা তোমার ডায়াগ্রাম সহ আসতে পারে, যে আমি ডায়াগ্রাম দিয়ে দিলাম, অ্যাডেনিনের স্ট্রাকচারটা দিয়ে দিলাম, হাইপোজ্যান্থিনের স্ট্রাকচারটা আমি আর দিলাম না। হাইপোজ্যান্থিনের স্ট্রাকচার যদি না দেই, তাহলে তোমরা যদি বা পাশে অ্যাডেনিন আঁকানোই থাকে, তো তোমরা ক্লিয়ারলি বুঝতেই পারছো যে অ্যামাইনো গ্রুপটাকে আমার এখন কিটো গ্রুপ করে ফেলতে হবে। সো এইটুকু তোমরা করবা। আর এখানে তোমরা সাইটোসিনের স্ট্রাকচার যেহেতু মুখস্থ করবা না, আমি যেহেতু তোমাদেরকে স্ট্রাকচার মুখস্থ করতে দিচ্ছি না, সেই জন্য তোমরা এখানে হাইপোজ্যান্থিনের সাথে জাস্ট একটা বক্সের মধ্যে সাইটোসিন লিখে এই হাইপোজ্যান্থিনের সাথে বন্ড করে দেখিয়ে দিলেই হবে। মানে হচ্ছে যে সাইটোসিনের যেই জায়গাটা এখানে ড্রয়িং করা, এখানে তোমরা জাস্ট একটা বক্সের মধ্যে লিখবে সাইটোসিন, তারপরে এইটাকে হাইপোজ্যান্থিনের সাথে আহ চাইলে দুইটা দাগ দিয়ে, দুইটা হাইড্রোজেন বন্ড যেহেতু এখানে হচ্ছে, তো এইটা একটু মনে রাখবা যে দুইটা হাইড্রোজেন বন্ড হবে। তো দুইটা হাইড্রোজেন বন্ড কিভাবে হবে আমরা মনে রাখবো, কারণ দেখো এখানে তুমি যদি অ্যাডেনিনের স্ট্রাকচারটার দিকে নোটিস করো, তাহলে এখানে বন্ড পসিবলই তো দুইটা। এখানে যে কার্বন অ্যামাইনো গ্রুপের যেই অংশটা, সেটা তো এখন কিটো গ্রুপ হয়ে একটা বন্ড করতে পারবে, অক্সিজেনটা একটা করতে পারবে, আর মাঝে যে নাইট্রোজেনটা, সেই নাইট্রোজেনটাও একটা বন্ড ফর্ম করতে পারবে। তো কাজেই এখানে তোমার আহ দুইটা হাইড্রোজেন বন্ড হচ্ছে পসিবল। এখন অনেকে মনে করতে পারে যে নিচের এই হাইড্রোজেনটাও তো তোমার কি বলে এটাকে, এই পাশে ডান পাশের অক্সিজেনটার সাথে বাইন্ড করতে পারে। এখন এইটা হয়তো ওদের যেই দুজনের মাঝখানে যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সের কারণে হয়তো এই হাইড্রোজেন বন্ডটা পসিবল হবে না, যার কারণে এখানে কোনো হাইড্রোজেন বন্ড নাই। তো কাজে এটা তোমার একটু কিছু তো মনে রাখতেই হবে। তো কাজে এটাই মনে রাখবা যে সাইটোসিনের সাথে দুইটা হাইড্রোজেন বন্ড হয় হাইপোক্সান্থিনের। তার মানে ওয়ান সেকেন্ড কোয়েশ্চেন কি হবে, শো দ্য এফেক্ট অফ নাইট্রাস অ্যাসিড অন অ্যাডেনিন, অথবা শো দ্য এফেক্ট অফ নাইট্রাস অ্যাসিড অন এনি ডিএনএ নিউক্লিওটাইড when it results to mutation. সো তখন তোমার মিউটেশন কিভাবে হয় দেখানোর জন্য এই এই ডায়াগ্রামটা শো করতে হবে, যে অ্যাডেনিন থেকে এটা হাইপোজ্যান্থিন আর সাইটোসিন। আর যদি তোমাকেই ডায়াগ্রাম ড্র করতে হয়, তাহলে তোমার অ্যাডেনিন থেকে হাইপোজ্যান্থিন হয় এটা লিখে দিলেই হবে, ডায়াগ্রামের এই ফুল ইয়ে না জানলেও হবে, জাস্ট লিখে দিলেই হবে যে এটা অ্যাডেনিন চেঞ্জেস টু হাইপোজ্যান্থিন in which the amino group of adenine is replaced by a keto group, and this form of adenine is known as hypoxanthine, which can form two hydrogen bonds with cytosine. এইটুকু তোমার লিখলেই হবে। আর যদি সাইটোসিনটা হয় অরিজিনাল নিউক্লিওটাইড যার উপরে নাইট্রাস অ্যাসিড কাজ করছে, তখন সাইটোসিনেরও একইভাবে অ্যামাইনো গ্রুপটা চেঞ্জ হয়ে কিটো গ্রুপ হয়ে যাবে। এখানে দেখো বাঁ দিকে একটা অ্যামাইনো গ্রুপ, আর ডান দিকে এই অ্যামাইনো গ্রুপটাই কিটো গ্রুপ হয়ে যাচ্ছে, আর বাকি সব কিছু কিন্তু আগের মতনই থাকছে, আর কোনো কিছুরই কোনো চেঞ্জ হচ্ছে না। আর এখানে তোমার এই ইউরাসিলটা, যেহেতু ওর এখন সবই কিটো গ্রুপ, তো অবভিয়াসলি ও একটা তোমার অ্যামাইনো গ্রুপ কন্টেইনিং নিউক্লিওটাইডের সাথে বাইন্ড করবে। আর সেই নিউক্লিওটাইডটাকে অবশ্যই টু রিং নাইট্রোজেনাস বেস থাকতে হবে, কারণ যেহেতু ইউরাসিলের একটা রিং, সো ওর কমপ্লিমেন্টারিতে দুই রিং আসতে হবে। এবং এইটা হচ্ছে গিয়ে তোমার সবচাইতে বেশি স্ট্রং বন্ডিং হয় হচ্ছে অ্যাডেনিনের সাথে, কারণ অ্যাডেনিনের সাথে এখানে দুইটা নাইট্রোজেনের ইন্টার। কিছু বলছো কেউ? আফিয়া, আফিয়া কিছু বলছো? আচ্ছা, তো এখানে তোমার দুইটা হাইড্রোজেন বন্ড হচ্ছে পসিবল। সো এখানে দুইটা হাইড্রোজেন বন্ড হবে, তার মানে হাইড্রোজান্থিনের সাথেও দুইটা বন্ড সাইটোসিনের, আবার ইউরেসিলেরও এখানে দেখো দুইটা বন্ড অ্যাডেনিনের সাথে। আচ্ছা, আর যখন এটা ডিয়ামিনেশন অফ গুয়ানিন হবে, তখন গুয়ানিন ডিয়ামিনেশন হলে এটা জ্যানথিন বলে একটা নিউক্লিওটাইড ফর্ম করে। কিন্তু জ্যানথিন আবার দেখা যায় গুয়ানিনের মতনই সাইটোসিনের সাথেই বাইন্ড করে। মানে আগে যেটা হচ্ছিল সেটা হচ্ছে যে যদি ডিএনএ এর মধ্যে অ্যাডেনিন থাকতো থাইমিনের সাথে বাইন্ড করতো, অ্যাডেনিন যদি হাইপোজ্যান্থিন হয়ে যায় তখন তো ও সাইটোসিনের সাথে বাইন্ড করবে। তার মানে অরিজিনালি ডিএনএ তে যদি এটি থাকে, তাহলে এটির জায়গায় দেখা যাচ্ছে যে এখানে তোমার সিজি হয়ে যাচ্ছে, যেটা অরিজিনালি এটি ছিল সেটা সিজি হয়ে যাচ্ছে, কারণ এই যে এখানে একটা সাইটোসিন ঢুকে যাচ্ছে। আর সাইটোসিন ঢুকে গেলে তখন নেক্সট রাউন্ড অফ রেপ্লিকেশনে কি হবে, এই সাইটোসিনের অপোজিটে এসে বসবে গুয়ানিন। তাহলে অরিজিনাল স্ট্র্যান্ডে যেখানে ছিল অ্যাডেনিন থাইমিন, অ্যাডেনিনটা যেহেতু নাইট্রাস অ্যাসিড চেঞ্জ করে ফেলছে হাইপোজ্যান্থিনে, তাহলে হাইপোজ্যান্থিন এবার সাইটোসিনকে টেনে আনছে, সাইটোসিনের সাথে নেক্সট রাউন্ড অফ রেপ্লিকেশনে আবার গুয়ানিন বাইন্ড করবে। তখন কি হবে, তোমার অরিজিনালি যা ছিল এটি, সে এখন হয়ে গেল জিসি। তাহলে তোমার এটি থেকে তুমি জিসি একটা মিউটেশন পাচ্ছ, ট্রানজিশন পাচ্ছ।
সিমিলারলি তোমার অরিজিনাল ডিএনএ তে যদি থাকে সিজি, যেহেতু আমরা সাইটোসিন দেখাচ্ছি সেজন্য আমরা সাইটোসিনের নামও আগে বলছি। অরিজিনাল ডিএনএ তে ছিল সিজি, নাইট্রাস অ্যাসিডের এফেক্টে সাইটোসিনটা চেঞ্জ হয়ে গেল ইউরাসিল, ইউরাসিল টেনে আনলো অ্যাডেনিনকে, অ্যাডেনিন আবার নেক্সট রাউন্ড অফ রেপ্লিকেশনে তোমার নিয়ে আসবে হচ্ছে থায়ামিনকে। তাহলে সিজি যেটা ছিল অরিজিনাল স্ট্র্যান্ডে, সেটা এখন অ্যাডেনিন আসার কারণে হয়ে গেল টিএ। তাহলে সিজি থেকে টিএ। কেন আমি এ পরে বলছি? কারণ হলো যে তোমাদেরকে ক্লাসে আমি বলেছিলাম যে সবসময় প্যারেন্টাল স্ট্র্যান্ডটাকে বাইরের দিকে রাখবা, সবসময় প্যারেন্টাল স্ট্র্যান্ড থাকবে বাইরের দিকে, আর নতুন যে আসবে সে থাকবে ভিতরের দিকে। তাহলে এখানে যেহেতু অ্যাডেনিন প্যারেন্টাল, তাহলে তুমি রেপ্লিকেশনের সময় অ্যাডেনিনকে রাখবা ডান দিকে আর থায়ামিনকে নিয়ে আসবা মাঝে। তাহলে তোমার লেফট হ্যান্ড সাইডের ডিএনএ তে থাকবে ইউরাসিল, ইউরাসিলের সাথে অ্যাডেনিন, আর রাইট হ্যান্ড সাইডে থাকবে হচ্ছে অ্যাডেনিন বাইরের দিকে আর থাইমিনটা ভিতরের দিকে। তাহলে তোমার অরিজিনাল সিকোয়েন্স ছিল সি, সি এর সাথে জি, এখন সেটা হয়ে গেল টি এর সাথে এ। তাহলে তোমার এটা হয়ে যাবে সিজি টু টি এ। তোমাদেরকে এই ডায়াগ্রামটা আমি ক্লাসে সামনাসামনি ড্র করে দেখাবো। ড্র করে দেখালে তখন তোমাদের কাছে জিনিসটা আরো ক্লিয়ার হবে যে আমাদের এটা কিভাবে ডেরিভেশনটা কিভাবে করতে হবে। এখন শুধু মনে রাখো যে প্যারেন্টাল স্ট্র্যান্ডের যেই নিউক্লিওটাইডটা আমার সবসময় ওটাকে আউটসাইডে রাখতে হবে। যদি ও লেফটে থাকে লেফটের আউটসাইডে, যদি রাইটে থাকে তাহলে রাইটের আউটসাইডে। যেমন এখানে ইউরাসিল অ্যাডিনিন যখন ভাঙবা, দুইটা রেপ্লিকেশন দেখানোর জন্য ইউরাসিলকে রাখবা লেফটে আর অ্যাডিনিনকে রাখবা রাইটে। তাহলেই তোমার ইন্টারপ্রিট করতে সুবিধা হবে যে কি হবে। আর নাইট্রাস অ্যাসিড অফ এফেক্ট অফ নাইট্রাস অ্যাসিড অন গুয়ানিন যেটা, সেটার কোয়েশ্চেনটা তোমার এরকম হতে পারে যে why does nitrous acid have no effect on a nucleotide that contains guanine as a base? Why does nitrous acid have no effect on a nucleotide in DNA that contains guanine as a nitrogenous base? তখন তোমাকে বলতে হবে যে guanine is changed to xanthine, which like guanine base pairs with cytosine. So since there is no change in the bonding pattern of xanthine, there is no mutation as a result. ওকে, এখন এটা যদি তুমি চাও, তুমি এটার একটা ডায়াগ্রামও নিজে নিজে বানিয়ে নিতে পারো। এখানে কোনো ডায়াগ্রাম নাই, কিন্তু তুমি যদি মনে করো যে হ্যাঁ আমার আগের যে ছবিগুলো আছে সেগুলোর সাথে আমি সিমিলারলি একটা ডায়াগ্রাম আমি নিজে বানিয়ে নিব, যেখানে অরিজিনালি গুয়ানিন থাকবে, গুয়ানিনের সাথে সাইটোসিন থাকবে, কিন্তু গুয়ানিনটা চেঞ্জ হয়ে জ্যান্থিন হয়ে যাচ্ছে। এরকম ভাবে তুমি যদি কোনো ডায়াগ্রাম নিজে বানিয়ে নিতে চাও তাহলে তুমি চাইলে বানিয়েও নিতে পারো। আর যদি কনফিউজ থাকো যে কিভাবে হবে, তাহলে আমার কাছে আসলে পরে আমি তোমাকে হেল্প করতে পারবো যে ডায়াগ্রামটা কিভাবে হবে। অবভিয়াসলি যদি কেউ ডায়াগ্রাম সহ এক্সপ্লেন করে তাহলে সে একটু ক্রেডিট বেশি পাবে, আর কেউ যদি ডায়াগ্রাম ছাড়া এক্সপ্লেন করে তখন ক্রেডিটটা অটোমেটিক কমে যাবে। আচ্ছা, এখন তাহলে একটু আগে আমরা এখানে যে গুয়ানিনের সাথে কথা বললাম, এখানে সেই ছবিটা এখানে দেয়া আছে যে গুয়ানিন, গুয়ানিনের যেই নিচের দিকে অ্যামাইনো গ্রুপ, এটা রিপ্লেসড হয়ে এটা একটা কিটো গ্রুপ হয়ে গেল। এখন গুয়ানিনের মধ্যে পুরোপুরি সবই কিটো গ্রুপ, আর কোনো অ্যামাইনো গ্রুপ নাই। তো কাজেই এ একটা অ্যামাইনো গ্রুপ কন্টেইনিং নিউক্লিওটাইডের সাথে বাইন্ড করবে, এবং অ্যামাইনো গ্রুপ কন্টেইনিং নিউক্লিওটাইড উইথ অনলি ওয়ান রিং, একমাত্র মেম্বার হচ্ছে সাইটোসিন। তো কাজেই এই জ্যান্থিনকে সাইটোসিন ছাড়া আর অন্য কোনো কিছুর সাথে সে বাইন্ড করতেও পারবে না, যার কারণে এখানে কোনো মিউটেশন হবে না। অ্যাডেনিনের বেলা এটা পসিবল ছিল, কারণ অ্যাডেনিন তো অরিজিনালি থাইমিনের সাথে বন্ডিং করে। তো ওর অ্যামাইনো গ্রুপ সরাই দিলে ওর তখন একটা অপশন ছিল যে ও সাইটোসিনের দিকে যেতে পারবে। কিন্তু গুয়ানিনের বেলায় সেটা পসিবল না, কারণ গুয়ানিনও সাইটোসিনের সাথেই বাইন্ড করতো, আবার ডিয়ামিনেশন হওয়ার কারণে জ্যান্থিনেরও ওই একটাই চয়েস সাইটোসিন, আর কারো দিকে তো যেতে পারছে না। সেই জন্য এখানে কোনো মিউটেশন আর হচ্ছে না। এ পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে তোমাদের? পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি? নো মিস। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, তাহলে আমরা একটু সামনে আগাই। এরপরে হচ্ছে অ্যাক্রিডিন ডাই। অ্যাক্রিডিন ডাই তোমাদেরকে ক্লাসে আমি এক্সপ্লেন করেছিলাম, একটু দেখিয়েছিলামও কি হয়। যে অ্যাক্রিডিন ডাইয়ের যেই নেচারটা, সেটা হলো যে অ্যাক্রিডিন ডাই কোনো ডিএনএ নিউক্লিওটাইডকে চেঞ্জ করে না, না করে ও নিজে ডিএনএ এর ভিতরে নিজেকে
ইনসার্ট করে ফেলে, মানে ডিএনএ এর ভিতরে ঢুকে যায়। এখন ডিএনএ এর ভিতরে ঢুকে গেলে কি হয়, ডিএনএ এর একটা স্ট্রাকচারাল একটা তোমার ডিস্টারবেন্স হয়। স্ট্রাকচারাল ডিস্টারবেন্স হলে তখন দেখা যায় যে রেপ্লিকেশনের সময় তখন ডিএনএ এর মধ্যে তোমার এরর হতে পারে। আচ্ছা, তাহলে এখানে কি বলছে স্লাইডে, দ্য অ্যাক্রিডিন ডাইস such as proflavin, acridin orange, and a whole series of related compounds are potent mutagens that induce frame shift mutation. ফ্রেম শিফট মিউটেশন মানে আমরা এর আগে ক্লাসের শুরুতেই দেখলাম যে ডিএনএ এর মধ্যে যে নিউক্লিওটাইডের অর্ডারটা, সেই অর্ডারটা এফেক্টেড হবে, কারণ আইদার একটা নিউক্লিওটাইড এক্সট্রা ভিতরে ঢুকে যাবে আর ভিতরে একটা নিউক্লিওটাইড বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার সাথে সাথেই ওই পুরা ফ্রেমের যে অর্ডার ছিল তোমার জেনেটিক কোডের, সেই পুরো অর্ডারটাই চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গেলে তখন সেই চেঞ্জটাকে আমরা বলবো মিউটেশন। The positively charged acridins intercalate or sandwich themselves between the stacked base pairs in DNA. অ্যাক্রিডিন ডাই কি করে, জাস্ট ডিএনএ এর দুটো স্ট্যান্ডের মাঝখানে চুপচাপ এসে ঢুকে পড়ে। In so doing, they increase the rigidity and alter the conformation of the double helix, causing slight bends or kinks in the molecule. তার মানে ওরা যখনই কোনো একটা প্রপারলি অ্যারেঞ্জড কোন একটা স্ট্রাকচারের ভিতরে কেউ যদি এসে ঝামেলা করে, কেউ যদি হঠাৎ করে এসে ঢুকে পড়ে, তখন কি হবে, ওই স্ট্রাকচারটার মধ্যে একটু ডিস্টারবেন্স হবে। তখন দেখা যাবে যে স্ট্রাকচারটা ওই অ্যাক্রিডিন ডাইটাকে অ্যাকোমোডেট করার জন্য, ওকে ভিতরে রাখার জন্য সে নিজে একটু এদিক ওদিক আঁকা বাঁকা হবে। আঁকা বাঁকা হলে তখন ডিএনএ কনফরমেশনটা একটু চেঞ্জ হয়ে যাবে, কোনো জায়গায় একটু বাঁকা হয়ে যাবে, বেন্ড হবে, কোনো জায়গায় একটু উঁচু হয়ে থাকবে, কোনো জায়গায় একটু অরিজিনালের চাইতে একটু ভিতরের দিকে ঢুকে যাবে। এভাবে করে তোমার ডিএনএ কনফরমেশনটা চেঞ্জ হয়ে যাবে। When DNA molecules containing intercalated acridins replicate, additions and deletions of one to a few base pairs occur. যখন এই ধরনের কোনো ডিএনএ রেপ্লিকেশন করবে, তখন একটা বা তার চাইতেও কয়েকটা বেশি নিউক্লিওটাইড ডিএনএ মধ্যে ঢুকে যেতে পারে বা ডিএনএ থেকে বের হয়ে যেতে পারে। These small additions and deletions, usually of a single base pair, result in altered reading frame for the portion of the gene distal to the mutation. Distal মানে হচ্ছে ওই জিন থেকে ওই ওই যেখানে তোমার অ্যাক্রিডিন ডাইটা ঢুকছে তার থেকে দূরে তোমার এফেক্টটা হবে। তার তার মানে তার চাইতে একেবারে তার একদম কাছে হবে না, তার চাইতে একটু দূরে হবে। কেন একটু দূরে হবে, কারণ ও যেখানে গিয়ে ঢুকবে এক্স্যাক্টলি ওই জায়গাটায় এফেক্টটা হবে না, কিন্তু ওর পাশে যারা ওকে অ্যাকোমোডেট করার জন্য আঁকা বাঁকা হয়ে থাকবে তাদের পজিশনটা এমন ভাবে চেঞ্জ হয়ে যাবে যে ডিএনএ পলিমারেজ যখন ওদেরকে কপি করার চেষ্টা করবে, ওদের কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড যখন আনার চেষ্টা করবে, তখন ডিএনএ পলিমারেজ কনফিউজড হয়ে যাবে যে আসলে কোনটা আগে কোনটা পরে। কারণ ওরা এত, তোমাদেরকে আমি ক্লাসে একটু আমি নিজে আমার হাত দিয়ে অ্যাক্টিং করে শো করেছিলাম, তোমাদের হয়তো মনে আছে যে যদি এ ধরনের কনফরমেশনাল চেঞ্জ হয় তখন দেখা যাবে যে ডিএনএ পলিমারেজটা ঠিক মতন নিউক্লিওটাইড আনতে পারবে না, যার কারণে কিছু বাদ পড়ে যাবে কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড, আবার এক্সট্রা হয়তো কনফিউশনের কারণে কিছু অ্যাডিশনাল নিউক্লিওটাইড অ্যাডও হয়ে যাবে। তো ওভারঅল এফেক্ট হচ্ছে এখানে মিউটেশন হবে। Thus, acridin-induced mutations in exons of genes usually result in non-functional gene product. এখানে তোমরা কি ইন্ট্রন আর এক্সন এই টার্ম দুটার সাথে ফ্যামিলিয়ার? তোমরা কি ইন্ট্রন এক্সন এই টার্মের সাথে ফ্যামিলিয়ার? Miss, একবার পড়েছিলাম কিন্তু ভুলে গিয়েছি। আচ্ছা, আমি তোমাদেরকে ক্লাসে বলেছিলাম, তোমাদের হয়তো মনে আছে যে ডিএনএ এর মধ্যে তো অনেক নিউক্লিওটাইড থাকে, কিন্তু সব নিউক্লিওটাইড কিন্তু ইউজফুল ইনফরমেশন ক্যারি করেন। ডিএনএ এর মধ্যে যেই অংশটা কোনো একটা প্রোটিনকে স্পেসিফাই করে, সেই অংশটাকে আমরা বলি হচ্ছে সে হচ্ছে একটা জিন। সেই জিনের মধ্যে কি থাকে, সেই জিনের মধ্যে থাকে একটা ওপেন রিডিং ফ্রেম বা ওআরএফ। তোমাদেরকে ক্লাসে বলেছিলাম, ফার্স্ট ক্লাসে সেকেন্ড ক্লাসে, তোমাদের হয়তো মনে আছে। তো এই ওপেন রিডিং ফ্রেমের শুরুতে থাকে একটা স্টার্ট কোডন আর শেষে থাকে একটা স্টপ কোডন। যখনই আমাদের এনজাইম দেখে যে ডিএনএ এর মধ্যে স্টার্ট কোডন আর স্টপ কোডনের একটা কম্বিনেশন আছে, তখনই আমাদের এনজাইম গুলা সেখানে গিয়ে বাইন্ড করে সেখান থেকে একটা আরএনএ তৈরি করে, আরএনএ থেকে প্রোটিন তৈরি করে। এখন ডিএনএ এর মধ্যে কিন্তু অনেক স্টার্ট কোডন স্টপ কোডন কম্বিনেশনই থাকতে পারে, সবগুলাই পসিবল, কিন্তু সব স্টার্ট কোডন স্টপ কোডন কম্বিনেশন কিন্তু প্রোটিন বানায় না।
একটা ওপেন রিডিং ফ্রেমকে ফাংশনাল হওয়ার জন্য আরো কিছু রিকোয়ারমেন্ট লাগে, সেটা আমরা যখন ওপেরন চ্যাপ্টারটা পড়বো তখনই আমরা দেখব যে ডিএনএ এর সাথে এনজাইম বাইন্ড করতে গেলে কি রিকোয়ারমেন্ট লাগে, কি থাকলে ডিএনএ থেকে আরএনএ হয়, আরএনএ থেকে প্রোটিন হয়। কারণ একটা ডিএনএ এর ভিতরে কিন্তু অনেক স্টার্ট কোডন স্টপ কোডন কম্বিনেশন হতে পারে, কিন্তু সব স্টার্ট কোডন স্টপ কোডন কম্বিনেশন কিন্তু তোমার ওআরএফ হয় না। সো এই জন্য ওখানে আরো কিছু এক্সট্রা রিকোয়ারমেন্ট থাকে, সেটা আমরা পরে দেখবো। এখন ফর নাও আমরা জানি যে ডিএনএ এর মধ্যে থাকে হচ্ছে জিন, জিনের মধ্যে থাকে ওপেন রিডিং ফ্রেম যেখানে একটা স্টার্ট কোডন আর স্টপ কোডন থাকবে, এবং সে একটা প্রোটিন স্পেসিফাই করবে। তো ডিএনএ এর যেই পার্টটা কোনো জিন কন্টেইন করে, যেই পার্টটা কোনো প্রোটিন স্পেসিফাই করে, সেটাকে আমরা বলি এক্সন। আর যেই পার্টটা কোনো জিন কন্টেইন করে না, কোনো ওআরএফ কন্টেইন করে না, সেটাকে আমরা বলি ইন্ট্রন। তো ইন্ট্রন হচ্ছে গিয়ে তোমার নন কোডিং সিকোয়েন্স, ইন্ট্রন হচ্ছে নন কোডিং সিকোয়েন্স, আর এক্সন হচ্ছে কোডিং সিকোয়েন্স। আমি তোমাদের এখানে চ্যাট বক্সে লিখে দিচ্ছি, ইন্ট্রন হলো নন কোডিং সিকোয়েন্স। নন কোডিং বলতে বোঝাচ্ছে যে এখানে কোনো জেনেটিক কোড যেগুলো আছে তারা কোনো স্পেসিফিক অ্যামিনো অ্যাসিডকে স্পেসিফাই করেন, সরি করে, কিন্তু সেখান থেকে কোনো তোমার আহ, এ, কোনো ফাংশনাল প্রোটিন হয় না। অ্যামিনো অ্যাসিড তো অবশ্যই স্পেসিফাই করবে, কারণ ওখানে তো নিউক্লিওটাইডের তিনটা তিনটা করে পেয়ার থাকে। সো এখানে তো ডেফিনেটলি অ্যামিনো অ্যাসিড স্পেসিফাই করবে, কিন্তু যে প্রোটিনটা একটা ফাংশনাল হতে পারতো সেই অ্যামিনো অ্যাসিড কম্বিনেশনের, সেই অ্যামিনো অ্যাসিড কম্বিনেশনটা ওখানে নাই। প্লাস হচ্ছে যে ওখানে কোনো স্টার্ট কোডন স্টপ কোডনের কম্বিনেশন নাই, যেটা একটা এনজাইম ওআরএফ হিসাবে রেকগনাইজ করবে, একটা জিন হিসাবে রেকগনাইজ করবে, করে যে ওকে রিড করে মেসেঞ্জার আরএনএ বানাবে, প্রোটিন বানাবে, সেই সেট আপটা ওখানে নাই। ঠিক আছে, যেমন তোমাদের ইউনিভার্সিটিতে তো অনেক ক্লাসরুম, সব ক্লাসরুমেই তো চেয়ার থাকে, সব চেয়ারেই তো স্টুডেন্ট বসার কথা, সব রুমেই তো তাহলে ক্লাস হওয়ার কথা। কিন্তু একটা প্রসেস শুরু হওয়ার জন্য, একটা ক্লাস শুরু হওয়ার জন্য এখানে কিছু অ্যাডিশনাল সেট আপ লাগে। সেই সেট আপটা না থাকলে, রুম থাকলেও চেয়ার থাকলেও স্টুডেন্ট থাকলেও ক্লাস হচ্ছে না। সো সেলের ভিতরে ডিএনএ আছে, এনজাইম আছে, সবই আছে, কিন্তু ডিএনএ সব অংশ কিন্তু তোমার এক্সপ্রেশন হচ্ছে না। তার কারণ একটা সেট আপ ছাড়া এই প্রসেসটা ইনিশিয়েট হবে না। সেই সেট আপ যদি থাকে হবে, যদি না থাকে তাহলে হবে না। তো যেই পার্ট গুলা একটা ইউজফুল প্রোটিন প্রডিউস করতে পারে, সেই পার্ট গুলাকে আমরা বলি এক্সন। আর যে পার্ট গুলা পারে না, কারণ ওদের ওই সেট আপটা নাই, তাদেরকে আমরা বলি ইন্ট্রন। সো ইন্ট্রন আর এক্সন এখানে ইনভলভ থাকে ডিএনএ তে। আর ডিএনএ এর মধ্যে সব এক্সন থাকাও ভালো না, আবার ডিএনএ এর মধ্যে সব ইন্ট্রন থাকাও অবভিয়াসলি ভালো না। এখানে কম্বিনেশন অফ ইন্ট্রন এক্সন দুটাই থাকতে হয়, যাতে তোমার এক্সন গুলো একেবারে পর 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 না হয়ে যায়। যদি একটা ডিএনএ এর মধ্যে পাশাপাশি দুইটা এক্সন হয়, তখন দেখা যায় যে দুইজনেরই যদি এক্সপ্রেস হওয়ার দরকার হয়, তখন ওখানে একটা ডিস্টারবেন্স তৈরি হয়, কারণ দুইটাতেই এনজাইম বাইন্ড করে, দুইটাতেই ডিএনএ কে আনওয়াইন্ড করতে হয়। দুইটা প্রসেস পাশাপাশি একেবারে ক্লোজ প্রক্সিমিটিতে দুইটা প্রসেস চলাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। সেই জন্য একটা এক্সনের মাঝে যদি একটা গ্যাপ থাকে, একটা ইন্ট্রন থাকে, আবার একটু দূরে আবার আরেকটা এক্সন হয়, তখন দেখা যায় যে ওই দুইটা এক্সনের মাঝে গ্যাপ থাকার কারণেও দুইটা এক্সনকে এনজাইমে রিড করাটা বেশি ইজি হয়। যেমন পাশাপাশি দুইটা ক্লাসরুম চলতে থাকলে দেখা যাবে যে এক রুমের সাউন্ডের জন্য আরেক রুমে ডিস্টারবেন্স হচ্ছে, সো মাঝে একটু গ্যাপ থাকলে ফাংশনটা করতে সুবিধা হয়। সিমিলারলি তোমার ডিএনএ বেলাতেও তাই। এখানে বলছে যে অ্যাক্রিডিন ইনডিউসড মিউটেশন ইন এক্সন অফ জিনস ইউজুয়ালি রেজাল্ট ইন নন ফাংশনাল জিন প্রোডাক্ট। মানে যদি অ্যাক্রিডিন ডাইটা ডিএনএ এর একটা এক্সনের মধ্যে এসে ঢোকে, যে এক্সন তোমাকে একটা ফাংশনাল প্রোডাক্ট দিবে, ফাংশনাল প্রোটিন দিবে, তাহলে এক্সনটা অ্যাক্রিডিন ডাইয়ের কারণে এফেক্টেড হয়, এক্সনের সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে যায়, ফ্রেম শিফট মিউটেশন হয়ে যায়, যার কারণে এক্সনটা যেই ফাংশনাল প্রোডাক্ট দিত সেটা আর দিতে পারে না। আর ইন্ট্রনে যদি অ্যাক্রিডিন ডাই ইনডিউসড হয়, ইনসার্টেড হয়, তাহলে তো এই ইন্ট্রনের কিছুই হবে না, কারণ ইন্ট্রন তো এমনিতেও তোমাকে কোনো প্রোডাক্ট দিত না, এমনিতেও দিত না। সো অ্যাক্রিডিন যদি ইন্ট্রনের মধ্যে ডিলিশনও করে, অ্যাডিশনও করে, যত যাই করুক না কেন, তোমার ডিএনএটা ফাংশনালি অ্যাফেক্টেড হচ্ছে না, কারণ ওই পার্টটা এমনিতেও কোনো কিছুই কোড করছে না। তোমাদের কাছে কি ক্লিয়ার কি করে কি অ্যাক্রিডিন ডাইয়ের যে কনসেপ্টটা দিলাম, এটাকে সবাই বুঝতে পারলা?
কেউ যদি না বুঝে থাকো তাহলে বলো আমাকে স্পেসিফিক্যালি যে ওই এই অমুক পার্টটা বুঝিনি, তাহলে আমি আবার রিপিট করবো। ক্লিয়ার সবাই? আফিয়া, আফিয়া আছো? জি মিস, মিস ক্লিয়ার। ক্লিয়ার না? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। এখানে এই ছবিটা আমি দিয়েছি, এই ছবিটা আনফরচুনেটলি একটু তোমার অত সুন্দর ছবি হয়নি আর কি, কিন্তু আমি ইন্টারনেট থেকে আর কি এই ছবিটা কালেক্ট করেছিলাম। কিন্তু কনসেপ্টটা যদি তোমরা বুঝো তাহলে তোমরা নিজেরাও এই ছবিটাকে কারেকশন করে নিতে পারবা। এটা ইন্টারনেট থেকে এক্সট্রা কালেক্ট করা তোমাদের বোঝানোর জন্য। তো দেখো যে এখানে একটা ডিএনএ স্ট্র্যান্ড একদম উপরে দেখানো হচ্ছে, যে এই স্ট্র্যান্ডটা একটা গ্রোয়িং স্ট্র্যান্ড, মানে এখানে রেপ্লিকেশন চলছে। গ্রোয়িং স্ট্র্যান্ড মানে যেখানে রেপ্লিকেশন এখনো কন্টিনিউ করছে, স্ট্র্যান্ড এখনো রেপ্লিকেশন হয়ে সারেনি। এখন যদি তোমার অ্যাক্রিডিন মলিকিউল এখানে এসে ইনসার্টেড হয়, অ্যাক্রিডিন মলিকিউল যদি ভিতরে ঢুকে থাকে বা ঢুকে যায়, তখন দেখা যাবে যে অ্যাক্রিডিন মলিকিউলের ঢোকার কারণে এখানে একটা অ্যাডিশনাল, লেফট হ্যান্ড সাইডে দেখো যে এখানে একটা অ্যাডিশনাল অ্যাডেনিন ঢুকে যাচ্ছে। তো অ্যাডেনিন যদি ঢুকে যায় তাহলে কি হচ্ছে, তোমার এখানে ফ্রেম শিফট। কিন্তু ওরা এখানে যে মিস্টেকটা করেছে সেটা হচ্ছে যে অরিজিনাল স্ট্র্যান্ডে ওরা চারটাই থাইমিন দেখাচ্ছে, আবার অ্যাক্রিডিনের এফেক্টের পরেও ওরা এখানে চারটাই থাইমিন দেখাচ্ছে। তো চারটা থাইমিনের অপোজিটে তো চারটা অ্যাডেনিনই ইন্ট্রোডিউসড হওয়ার কথা। হ্যাঁ, এখন ওরা, আমার যেটা মনে হয় ওরা মিন করতে চেয়েছে সেটা হচ্ছে পরের স্টেপটা দেখলে তোমরা বুঝবা জিনিসটা, যে এখানে দেখো একদম লাস্টের যে দুটো ডিএনএ শো করা, তার মধ্যে উপরের ডিএনএটা কিন্তু অরিজিনাল প্যারেন্টাল সিকোয়েন্সটাই। অরিজিনাল প্যারেন্টাল সিকোয়েন্সের মধ্যে দুই পাশে দুইটা করে গুয়ানিন আর মাঝখানে চারটা থায়ামিন। একদম লাস্টের দুইটা ডিএনএ মলিকিউল যদি দেখো রেপ্লিকেশনের পরে যেটা হচ্ছে, এখানে তোমার একটাতে অরিজিনাল প্যারেন্টের মতনই চারটা থায়ামিন আর দুই পাশে গুয়ানিন, কিন্তু তার পরের যে একদম নিচের যেই ডিএনএটা, সেখানে দেখো এখানে পাঁচটা থায়ামিন আর দুই পাশে গুয়ানিন। তো এখানে ওরা যেটা মিন করতে চেয়েছে আর কি, যেটা অতটা ক্লিয়ার হয়নি, সেটা হচ্ছে যে অ্যাক্রিডিন মলিকিউলটা এই রেপ্লিকেশনের সময় ভিতরে ঢুকে যাচ্ছে। ভিতরে ঢুকে গেলে কি হচ্ছে, যখন এই ডিএনএটা এর পরে সেপারেশন হচ্ছে রেপ্লিকেশনের জন্য, তখন একজনের মধ্যে তোমার এখানে একটা এক্সট্রা অ্যাডেনিন ঢুকে যাচ্ছে। কারণ ওই যে অ্যাক্রিডিন মলিকিউলটাকে যেহেতু আঁকাবাঁকা করে ফেলে, তখন কি হয়, ডিএনএ পলিমারেজ রেপ্লিকেশনের সময় ঠিক এক্স্যাক্টলি যেই অর্ডারে নিউক্লিওটাইড আনার কথা সেটা আর আনতে পারে না। অ্যাক্রিডিনের কারণে ও দেখা যায় যে প্রপারলি যেভাবে নর্মালি আগানোর কথা সেভাবে আগাতে পারে না। তো ও ওখানে এরার করে, এরার করে একটা এক্সট্রা অ্যাডেনিন নিয়ে চলে আসে। তো যদি একটা এক্সট্রা অ্যাডেনিন নিয়ে চলে আসে তাহলে পরের রাউন্ডে গিয়ে একটা এক্সট্রা থায়ামিনও ঢুকে যায়। ঢুকে গেলে কি হচ্ছে, তোমার পুরা ফ্রেম শিফট, একটা মিউটেশন হচ্ছে। আবার একইভাবে অ্যাক্রিডিন কিন্তু একটা নিউক্লিওটাইডে ডিলিশনও করাতে পারে ওই একই কারণে। কারণ ওর প্রেজেন্সের কারণে যদি ডিএনএ পলিমারেজ ঠিক মতো সিকোয়েন্স রিড না করে, তখন দেখা যায় যে ডিএনএ পলিমারেজ একটা কমও অ্যাড করতে পারে আবার একটা বেশিও অ্যাড করতে পারে। তো ডান সাইডে এখানে হচ্ছে যে থায়ামিনটা এখানে ডিলিট হয়ে যাচ্ছে। এখানে চারটা থাইমিন ছিল, সেখানে এখানে তোমার একটা থাইমিন ডিলিট হয়ে গেল। তো একটা থাইমিন ডিলিট হয়ে গেলে তখন এখানে অপোজিট স্ট্র্যান্ডে একটা অ্যাডেনিনও কম থাকলো। তার মানে পুরা রিডিং ফ্রেম চেঞ্জ হয়ে যাচ্ছে। পুরা রিডিং ফ্রেম চেঞ্জ হয়ে গেলে তখন মেসেঞ্জার আরএনএও চেঞ্জ হয়ে যাচ্ছে, তোমার করেসপন্ডিং প্রোটিনটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে অ্যাক্রিডিনের কারণে তোমার অ্যাডিশন অফ অ্যাডেনিনও হতে পারে, আবার অ্যাক্রিডিনের কারণে তোমার ডিলিশন অফ অ্যাডেনিনও হতে পারে বা ডিলিশন অফ থাইমিনও হতে পারে। তুমি যে কোনো একটা ডিলিশন দেখাতে পারো, তুমি চাইলে অ্যাডেনিন ডিলিশনও দেখাতে পারো, তুমি চাইলে থাইমিনের ডিলিশনও দেখাতে পারো। যেটাই দেখানো কেন কোনো প্রবলেম নাই। আচ্ছা, তো এইটাই আমাদের লাস্ট স্লাইড এই লেকচারের। তোমরা যদি এই অ্যাক্রিডিন ডাইয়ের আরো ভালো ডায়াগ্রাম পাও ইন্টারনেট থেকে, তাহলে তোমরা মোর দেন ওয়েলকাম। তোমরা আম, ইয়ে করতে পারো, সেই ডায়াগ্রামটা অ্যাড করতে পারো, আমাকে দিতে চাইলে আমাকেও দিতে পারো। আমি আর যেটুকু টাইম সার্চ করেছিলাম দেখলাম যে এর চাইতে বেটার আর কোনো কিছু পাচ্ছি না। তো এই জন্য আমি এটা একটু স্লাইড কারেকশন করে নিয়েছি, এখানে ছবির মধ্যে কারেকশন করে তোমাদেরকে দিয়েছি। তো আহ, এটা শো করলেও হবে, আবার তোমরা নিজেদের মতন স্ট্যান্ড, সরি স্ট্যান্ড হচ্ছে, নিজেদের মতো ডায়াগ্রাম শো করলেও হবে।
তো এই পর্যন্ত কারো কোনো যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা একটু নেই। অ্যাটেন্ডেন্স নেওয়ার তো কিছুই নাই, তোমরা মাত্র 4 জন। তো আমি একটু ছবি তুলে রাখি 4 জনের নামে, তাহলে আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। অনেকে হয়তো এত শর্ট নোটিসে ইয়ে করতে পারেনি, কিন্তু আসলে ক্লাস তো হওয়ারই কথা ছিল। তোমাদের ইউনিভার্সিটি থেকে তো বেশ অনেকদিন আগেই আমাদের কাছে ইমেল আসছে যে ক্লাস নিতে হবে। 27th একটা, আর লাস্ট ফ্রাইডেতেও ছিল, ওটা হলো স্যাটারডে রিপ্লেসমেন্ট, আর আজকে হলো সানডে রিপ্লেসমেন্ট। তো ঠিক আছে, মিস তোমাদের কোনো কোয়েশ্চেন? হ্যাঁ বলো। মিস আমাদের আজকের ক্লাসটা মানে আমাদের অফলাইনে যেদিন ক্লাস হবে আরেকদিন একটু রিপিট করতে পারবেন, মানে আর কি হাইলাইটস গুলো হ্যাঁ হ্যাঁ, অনলাইনে আসলে। পারফরমেন্স ক্লাসে কারণ অনেকে নাই, তো আমার মনে হয় একটু বলাও লাগবে। হ্যাঁ হ্যাঁ মিস, এমনি তাহলে একটু ভালো রেকর্ডিংটাও হয়। দিব। প্লাস হচ্ছে যে যদি কেউ কারো কনফিউশন থাকে তখন একটু জাস্ট সুপারফিশিয়ালি একটু বলে দিলাম, বলে দিলে তখন কারো কোয়ারি থাকলে জিজ্ঞাসা করবো আর। এই জন্য আমি 1 ঘন্টার ক্লাস রেখেছি, কারণ অনলাইন ক্লাস 1 ঘন্টা 20 মিনিট নিয়ে তারপরে কন্টেন্ট যদি মানুষজনের কাছে ক্লিয়ার না হয় তখন আবার এই পুরাটাই আবার রিপিট করতে হয়। এই জন্য অল্প আর কি 1 ঘন্টার জন্য ক্লাস নিলাম। আর তোমাদেরকে বলে আচ্ছা, দেবো, তোমরা এমনিতে তো বেশি স্টুডেন্ট না, সমস্যা হবে না। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে। কারো যদি স্পেসিফিক কোনো কোয়ারি থাকে আমাকে ক্লাসরুমে আবার জিজ্ঞাসা করবা, আমি ক্লাসে ম্যাম তখন এই ক্লাসটা আপলোড করে দিবেন না এখনই? হ্যাঁ, এটা তো আপলোড করে দিব, রেকর্ডিং করলাম, দেখি ওকে হয় মিস, থ্যাংক কিভাবে। ইউ মিস। ওকে, ঠিক আছে তাহলে থ্যাংক ইউ তোমাদের মিস, আসসালামু সাথে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।